আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোরিয়া যাওয়ার জন্য কোরীয় ভাষার উপরে যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষার ধাপসমূহ। স্পেশালি এই ভিডিওটা বানানোর আরেকটা কারণ হচ্ছে অনেক ভাই আমাকে বলতেছে যে ভাই কোরিয়া যে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষার ধাপসমূহ আপনি একটু বলে দিয়েন, যে কিসের উপর ভিত্তি করে পরীক্ষাগুলো হয় সেটা একটু বলে দিয়েন। চিন্তা করলাম যে পরীক্ষার ধাপসমূহ আপনার সাথে শেয়ার করার দরকার, তো এই জন্য ভিডিওটা করা আর কি। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আরও 3টি ভিডিও রয়েছে। তো ওই ভিডিওগুলো হচ্ছে কিভাবে আপনি কোরিয়া লটারির জন্য আবেদন করবেন, তো লটারির আগে বিকাশে পেমেন্ট করতে হয় সেটা কিভাবে করবেন, এবং কি ডকুমেন্টস এবং যোগ্যতা লাগে আবেদন করার জন্য, এই ডিটেলস নিয়ে 3টি ভিডিও আছে। সেই 3টি ভিডিওতে কিন্তু আমি জাস্ট নমুনা দেখিয়েছি কিভাবে পেমেন্ট করতে হয় বা কিভাবে আবেদন করতে হয়। কিন্তু যখন 28 তারিখ আমাদের কাঙ্ক্ষিত সময় এসে পড়বে নিবন্ধনের জন্য, ওই সময় আমি সরাসরি আবেদন করে ভিডিও করব এবং এই চ্যানেলে আপলোড করব। তো সাথেই থাকবেন যেন ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। তো এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো ভাই, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছুতে কনফিউশন থাকে, সেক্ষেত্রে আমাকে বলবেন। কিন্তু ভিডিও না দেখে ভাই আমরা অনেকে কমেন্ট করি, যে আসলে আপনার কমেন্টের উত্তর কিন্তু ভিডিওতে আছে। ওকে, তো আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করব সেই বিষয়বস্তুগুলো একটু দেখে নেই। তো আমরা বিষয়বস্তুগুলো দেখলাম, তো এখন এই বিষয়বস্তুর উপরে বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন ট্রাভেলস টেক বিডি, সাথে আছে আমি মাসুদ রানা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম হচ্ছে নিবন্ধন প্রক্রিয়া। ভাষা পারদর্শীরা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই জন্য তাদেরকে 5,000 টাকা পরীক্ষা ফি দিতে হবে। কিন্তু এখন নিবন্ধন ফি 500 টাকা সেটাও যোগ করা হয়েছে, তার মানে 5,500 টাকা ফি প্রদান করতে হবে টোটালি। ওকে, তো এখানে আরেকটা কথা বলা হচ্ছে, নির্ধারিত 9,000 জন প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। একমাত্র 9,000 জনই আবেদন করতে পারবে, এর থেকে বেশি একজনও করতে পারবে না। তো 1 থেকে 9,000 পর্যন্ত যাদের আবেদন পড়বে তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। নিবন্ধন করার পর আপনারা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এই যে এখানে দেখেন লেখা আছে। তারপর হচ্ছে শর্তসমূহ। এখানে লেখা আছে যে ভাষা পারদর্শী যারা আছে তাদের পরীক্ষা 2 ধাপে হবে। প্রথম ধাপ হচ্ছে 3,000 জন, পরের ধাপ হচ্ছে 6,000 জন, এবং ইউবিটিতে 100 নম্বরে কম পেলে আগামী 2 বছর কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, তো এই শর্তগুলো একটু পড়ে নেবেন ভালো করে। তারপর হচ্ছে 15,000 জনের নিবন্ধন। তো 15,000 জনের নিবন্ধন হচ্ছে 28 তারিখে নির্ধারিত সাইটে গিয়ে আবেদন করতে হবে, কিন্তু তার পূর্বে 500 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে, যেটা অফারের যোগ্য। তারপর হচ্ছে পরীক্ষার তফসিল। তো এখানে লেখা আছে যে আপনার ভাষা পারদর্শী যারা আছে তাদের পরীক্ষা কখন হবে। এখানে কিন্তু 2 ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপ হচ্ছে আপনার 3,000 জন, আর দ্বিতীয় ধাপ হচ্ছে 6,000 জন। তো আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন পরীক্ষার ডেট এবং রেজাল্টের ডেট। ওকে, তো এরপর হচ্ছে লটারিতে যে 15,000 জন আবেদন করবে তাদের পরীক্ষার তফসিল, কিন্তু তাদের পরীক্ষার ডেটও এখনও ঘোষণা করা হয় নাই। 2023 সনে হতে পারে, যে কোনো মাসের যে কোনো তারিখে। ঠিক আছে, তো নিচে কী লেখা আছে, পরীক্ষার তফসিল পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। তার মানে পরীক্ষার ডেট চেঞ্জ করতে পারবে তারা। তারপর হচ্ছে পরীক্ষার সেশন। তো আপনারা একটু ভালো করে পরীক্ষার সেশনগুলো একটু দেখে নেবেন, কারণ আপনাদেরকে যখন পরীক্ষার ডেট দেওয়া হবে তখন আপনাদেরকে সেশনও বলা হবে যে এত থেকে এত পর্যন্ত এই সেশনে, ওকে, এরকমভাবে বলে দেওয়া হবে। তো এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, এবং যখন পরীক্ষার ডেট আসবে তখন আপনারা এখান থেকে সেশনগুলো একটু দেখে নেবেন। তারপর হচ্ছে পরীক্ষার দিন সাথে কি থাকবে। প্রবেশপত্র থাকবে, মূল পাসপোর্ট থাকবে,
নিবন্ধনের সময় যে পাসপোর্ট ব্যবহার করা হয়েছিল তা অবশ্যই সঙ্গে আনতে হবে, ফটোকপি গ্রহণযোগ্য নয়। ওকে, তো আপনার পরীক্ষার 24 ঘন্টা আগে আপনাকে কোভিড টেস্ট করাতে হবে এবং সেটা নেগেটিভ সনদও নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থী ভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা। তো এখানে পরীক্ষার কেন্দ্র বলা হয়েছে ইপিএস টপিক সিবিটি সেন্টার। তো এটার ঠিকানা দেওয়া হয়েছে, এখান থেকে ঠিকানাটা আপনি দেখে নেবেন এবং ঠিকানা অনুযায়ী চলে যাবেন। তারপর এখানে দুইটা ওয়েবসাইট দেওয়া আছে, ইপিএস টপিক ওয়েবসাইট দেওয়া আছে, আবার Boesl নোটিশ বোর্ড ও ওয়েবসাইট এখানে দেওয়া আছে। আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কাজের জন্য ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, সমস্যা নেই। কিভাবে প্রশ্নপত্র করা হবে সেটা একটু দেখে নিই। তো এখানে লেখা আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ, মানে এখানে থাকবে হচ্ছে আপনার একটা প্রশ্ন থাকবে, তারপর 4টা উত্তর থাকবে, যেটা সঠিক সেটাই টিক চিহ্ন দিতে হবে ওরকম। তারপর হচ্ছে কোনো বিরতি ছাড়া রিডিং ও লিসেনিং পার্ট অনুষ্ঠিত হবে। তো আপনার এমসিকিউর পরে সাথে সাথে আপনার রিডিং, মানে আপনাকে পড়তে হবে, আপনাকে দেওয়া হবে যে পড়ার জন্য পড়তে হবে এবং শুনতে হবে, শোনার পর আপনাকে বলতে হবে যে কি বলছে ওরকম আর কি। সকল প্রশ্ন এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক এর ভিত্তিতে অপ্রকাশিত প্রশ্ন ব্যাংক থেকে করা হবে। তো পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে সেটা একটু দেখে নিই। এখানে লেখা আছে প্রশ্নের ধরন, প্রশ্নের সংখ্যা, মোট নম্বর, তারপর হচ্ছে সময়। তো প্রথম হচ্ছে রিডিং, প্রশ্নের সংখ্যা থাকবে কয়টা? 20টা, মোট নম্বর থাকবে কত? 100। তারপর হচ্ছে লিসেনিং, প্রশ্নের সংখ্যা থাকবে 20টা, মোট নম্বর থাকবে 100, সময় থাকবে 25 মিনিট। তো মোট প্রশ্ন থাকবে 40টা, তারপর 200 নম্বরের পরীক্ষা, সময় হচ্ছে 50 মিনিট। তো এখন আসি এক্সামের দ্বিতীয় রাউন্ড। তো দ্বিতীয় রাউন্ড পরীক্ষা কি? স্কিল টেস্ট প্লাস কম্পিটেন্সি টেস্ট। তো এখানে লেখা আছে প্রথম রাউন্ডে কোরীয় ভাষা পরীক্ষায় যারা 110 পেয়ে উত্তীর্ণ হবেন কেবল তারাই স্কিল টেস্টের জন্য নির্ধারিত ভেন্যুতে দ্বিতীয় রাউন্ড পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। তার মানে যারা পাশ করবে, 110 পেয়ে যারা পাশ করবে তারা দ্বিতীয় রাউন্ড পরীক্ষার জন্য নির্ধারিত ভেন্যুতে যেতে পারবে। তো এখানে স্কিল টেস্টের ধরন বলতে কি বোঝাচ্ছে? যে শারীরিক পরিমাপ, তো উচ্চতা বা ওজন, আপনার উচ্চতা এবং ওজন মাপা হবে। তারপর হচ্ছে কালার ব্লাইন্ড টেস্ট। তো কালার ব্লাইন্ড টেস্ট কি আমি এখানে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে কিছু কালার দেওয়া আছে। তো কালারগুলো এরকমভাবে দেওয়া আছে, কালারের ভিতরে আবার কিছু নম্বর দেওয়া আছে। ওই নম্বরগুলি আপনাকে বলতে হবে এখানে কত আছে বা এখানে কত আছে, এখানে কত আছে। তো এগুলো আপনাকে বলতে হবে। এরকম কালার থাকবে, এরকম কালার থেকে যদি আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি উত্তীর্ণ হবেন। আর যদি না বলতে পারেন, নিচে লেখা আছে উল্লেখ্য যে কালার ব্লাইন্ড সমস্যা থাকলে প্রার্থী অনুত্তীর্ণ বলে বিবেচিত হবে। তাছাড়া স্কিল টেস্টের দক্ষতা যাচাই পরীক্ষা কোভিড-19 অতিমারির কারণে শিথিল করা হয়েছে। তো এই ছিল দ্বিতীয় রাউন্ডের পরীক্ষা। তো এখানে হচ্ছে উত্তীর্ণ প্রার্থীর সম্ভাব্য সংখ্যা। তো এখানে হচ্ছে উত্তীর্ণ প্রার্থী তারা কিভাবে নেবে আমি একটু বলে দিই। এখানে পূর্ণমান 200-র মধ্যে 110 নম্বরের বেশি প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ক্রমানুযায়ী মেধা তালিকার ভিত্তিতে পূর্ব নির্ধারিত সংখ্যক পরীক্ষার্থীকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। তো এখানে কি বলছে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। 200 নম্বরের পরীক্ষা হবে, সবাই আমরা জানি, ঠিক আছে। তো সর্বনিম্ন 110 যদি পান তো আপনাকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। কিন্তু আপনার লোক নেবে হচ্ছে 15,000 জন। সাপোজ 150 থেকে 200 ভিতরে যারা পাইছে তাদের লিস্টই প্রায় 15,000 হয়ে গেছে। তো যারা 149 পাইছে তারাও যেতে পারবে না, কারণ 150 থেকে 200-র ভিতরেই কিন্তু তারা 15,000 লোক পেয়ে গেছে। তো 150 থেকে 200-র ভিতরে যদি 15,000 জন হয়ে যায়, সেক্ষেত্রে যারা 149-এর নিচ পর্যন্ত পাইছে তারা উত্তীর্ণ হবে, কিন্তু তারা চাকরির জন্য আবেদন করতে পারবে না। দেখেন নিচে লেখা আছে এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরাই শুধু ইপিএস এর অধীনে চাকরির আবেদনপত্র জমা দিতে পারবে। তার মানে এখানে 150 থেকে 200-র ভিতরে যারা থাকবে তারাই শুধু আবেদন করতে পারবে যদি তারা 15,000 জনের মধ্যে পড়ে। ওকে, তারপর আসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা। তো রেজাল্ট কিভাবে দেখবেন
সেটা এখানে দেওয়া আছে। কিভাবে ঘোষণা পদ্ধতি হবে দেখেন, এখানে 3টা ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটের মধ্যে তারা প্রকাশ করবে কারা কারা উত্তীর্ণ হয়েছে। ওকে, তারপর হচ্ছে পরীক্ষার ফলাফলের কার্যকারিতা মেয়াদ। তো আপনি যেদিন থেকে পাশ করবেন এদিন থেকে 2 বছর পর্যন্ত আপনার পাশের মেয়াদ থাকবে। আপনার যে কোরীয় ভাষা পরীক্ষায় পাশ করেছেন সেটার মেয়াদ 2 বছর থাকবে। তো এই ছিল পরীক্ষার ধাপগুলো। তো ভাই, কোরীয় ভাষার উপর যে পরীক্ষাগুলো হয় এটির ধাপ আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। যদি আপনাদের এরপরেও কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন ইনবক্সে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল।